আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমরা গতকালকে প্রথমে রাত ৯টায় ওয়েট করেছি, তারপর 10:30টায় আপনাদের সেই প্রিয় অতিথি সার্জিস আলম শেষ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি, কারণ একটা হাসপাতালে আমাদের জুলাই অভ্যুত্থানে যেসব ছাত্ররা আহত হয়েছে তাদের সেবায় তিনি কাজ করছিলেন গভীর রাত পর্যন্ত। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। তারপরও আমরা মনে করেছি যে ছাত্রদের কাজটি তার জন্য সবার উপরে, এবং তিনি সেটি করেছেন। আজকে আপনাদের সেই অপেক্ষিত এবং আপনাদের সেই ভালোবাসার মানুষ সার্জিস আলম আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আজ জানাবেন বাংলাদেশের যা ঘটে যাচ্ছে এবং আগামী দিনে যেসব কি বলবো যে কঠিন চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, এই বিষয় নিয়ে তিনি ডিটেল আমাদের সাথে আলোচনা করবেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি সার্জিস আলমকে। কেমন আছেন সার্জিস আলম? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সার্জিস, আমরা প্রথম থেকেই যদি আমরা আলোচনায় যেতে চাই, আমরা একটু জানতে চাইবো গতকালকের আমাদের দেশের যে প্রধান শিরোনামগুলো ছিল। আমরা দেখলাম ব্রাহ্মণবাড়িয়াতে এবং আরো কয়েকটি জেলাতে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এগুলো আমরা বিগত 15 বছরে সেভাবে দেখিনি, একটা বিষয়। অন্যদিকে আশুলিয়া আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, তারা একাধিক গার্মেন্টস পুড়িয়ে দিয়েছে। গার্মেন্টস তো আমাদের দেশের সম্পদ, হঠাৎ করে গার্মেন্টসে আগুন জ্বলছে কেন? পাশাপাশি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ছাত্ররা মাঠে নেমেছে ভালো কথা, কিন্তু তারা শেষ পর্যন্ত আমাদের একটি যাত্রীবাহী ট্রেনে ইট পাথর ছুড়ে বেশ কজন যাত্রীকে আহত করেছে, এবং সেখানে নারী ছোট বাচ্চারা রক্তাক্ত হয়েছে। এগুলো কিসের লক্ষণ? আপনি ৩টি জায়গা থেকে কথা বলেছেন আসলে। আমি যদি এই জায়গাগুলো নিয়ে আসলে কথা বলি, এগুলো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ১ম যে জায়গাটি নিয়ে কথা বলেছেন এটি নিয়ে শুরু করি যে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ। আসলে ব্যাপারটা এরকম আসতে পারে যে সংঘর্ষ তো হয়েছে বিএনপির ২ টি গ্রুপের মধ্যে। তো সেটি নিয়ে আসলে আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এই অভ্যুত্থানের যারা আন্দোলন সমন্বয় করেছে তাদের একজন প্রতিনিধি হিসেবে আমি এটা নিয়ে কথা বলছি কেন? আমার জায়গা থেকে মনে হয় যে বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির ভিতরের আ অন্তর্দ্বন্দ্ব কিংবা আন্তদ্বন্দ্ব অন্য যেকোনো দলের সাথে কিংবা প্ল্যাটফর্মের সাথে এই দুটি যদি যেকোনো একটি হয় এটি বাংলাদেশের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট রাখে এই বিষয়টি। আমার জায়গা থেকে মনে হয় যে এটি অবশ্যই এই দ্বন্দ্বটি হয় স্বার্থের জায়গা থেকে। অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটি হয় যে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে নেগোসিয়েশন এ আসা কিংবা বিভিন্ন বিষয়ে নিজের প্রভাব বজায় রাখা এই স্বার্থের জায়গা থেকে হয়তো এই বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু এটি একটি দলের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের ওইভাবে কথা বলা উচিত না। এরকম একটি কথা আসতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটি আমাদের দেশের মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো চাই আমাদের অন্যতম বড় যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটি কিন্তু আমাদের পুরো দেশের রাজনীতিতে, দেশের স্থিতিশীলতায় সব জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইমপ্যাক্ট রাখে এই মুহূর্তে। তো এই ক্ষেত্রে আমাদের এই দলগুলো যদি তাদের জায়গায় এই অন্তর্দ্বন্দ্ব কিংবা এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারে, তাহলে আমাদের মনে হয় এটি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, পুরো দেশের জন্য ভালো। এবং এই ক্ষেত্রে আমার জায়গা থেকে একটি জিনিস মনে হয়, আমি এর আগে এক জায়গায় এই কথাটি বলেছিলাম, আমি একদম ফিল করে এই কথাটি বলি। আমার মনে হয় আমরা যদি এই যে বাংলাদেশে এত কিছু সংস্কারের কথা বলছি, বিভিন্ন কমিশন গঠনের কথা বলছি, আমরা এই বাংলাদেশে যদি সংস্কার আসলে আনতে চাই, সবার আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনা প্রয়োজন। এবং সবার আগে সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি একটি বা একাধিক থাকে, তাদের মধ্যে সংস্কার আনা প্রয়োজন। এবং এই সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে ওই রাজনৈতিক দলগুলোতে যারা বিভিন্নভাবে রাজনৈতিক নেতাকর্মী রয়েছে, তাদের ফিন্যান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করা। আজকে আমরা আমাদের জায়গা থেকে যে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন জায়গায় আসলে চিত্র দেখছি কি বিগত ১৬ বছরে যে সিন্ডিকেট গুলো ছিল এখনো সিন্ডিকেট গুলো রয়েছে, হাত বদল হয়েছে অথবা ২ পক্ষের মধ্যে ডিল হয়েছে। এক পক্ষ এখন ৮০% পাচ্ছে,
বাকি 20% আগে যাদের হাতে এই সিন্ডিকেটটি ছিল তারা পাচ্ছে। এরকম একটি ডিল হচ্ছে, লজ্জাজনক ডিল গুলো হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এটি হাত বদল হচ্ছে। তাহলে আলটিমেটলি এই যে সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, মানুষ রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটির আসলে আমাদের জায়গা থেকে কোন উন্নতিটি হলো আসলে? আমরা আমাদের জায়গা থেকে দেখছি আবার একইভাবে এই সিন্ডিকেটের করাল গ্রাস। এটি কেন করছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো এই কাজগুলো করছে নিজের কিছুটা জীবন ধারণের জন্য, কিছুটা ভোগ বিলাসিতার জন্য। এবং সবচেয়ে বড় প্রশ্ন আমার এই বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন পর্যায়ে তাদের এই নেতাকর্মীদের এই ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করেছে কিনা, তাদের পরিবারের যে চলা, এই চলার বন্দোবস্ত করেছে কিনা। তারা যদি এই কাজটি না করে থাকে তাহলে এই নেতাকর্মীগুলো হোক জেলা পর্যায়ের, হোক বিভাগীয় পর্যায়ের, হোক রাজধানীর পর্যায়ের, হোক উপজেলা পর্যায়ের, তারা আসলে তাদের এই যে চলার বন্দোবস্ত, পরিবারের সামগ্রিক খরচ, তাদের রাজনৈতিক ও ইউনিটির খরচ, এটি তারা কোন জায়গা থেকে ম্যানেজ করবে? এই জিনিসটি যখন একটি রাজনৈতিক দল নিশ্চিত না করে, তখন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা হয় চাঁদাবাজির মাধ্যমে, কিংবা বিভিন্ন জায়গা থেকে পার্সেন্টেজ নিয়ে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে নিজের অংশ বাগিয়ে নিয়ে, কিংবা সিন্ডিকেটের মাধ্যমে তারা একটি নির্দিষ্ট অংশ উপার্জন করে এবং সেটি দিয়ে আসলে তাদের বিভিন্ন খরচগুলো তারা পরিচালনা করে। এমন অনেক অসৎ এবং ব্যক্তিত্বহীন রাজনীতিবিদ এর মধ্যেও রয়েছে যারা এই নির্দিষ্ট খরচ কিংবা রাজনৈতিক সংগঠন চলার খরচের বাইরেও অসংখ্য অর্থ অসৎভাবে উপার্জন করে, নিজের লোভটি সামলাতে পারে না, সেই অর্থগুলো তারা বিভিন্নভাবে ব্যাংকে জমা রাখে, দেশের বাইরে পাচার করে। এখন আমার জায়গা থেকে, এটি আমার ব্যক্তিগত চিন্তা, যে যখন রাজনৈতিক দলগুলো এই ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করছে না, তখনই তো এমন অনেক আসলে সৎ চিন্তা ভাবনার মানুষ রয়েছে যারা সৎ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে আসে, কিন্তু এই যে ব্যাকআপটি যখন রাজনৈতিক দলগুলো থেকে থাকে না, তখন তাদেরকে বিভিন্ন দিকে যেতে হয়। এবং আমার জায়গা থেকে এখানে গুরুত্বপূর্ণ একটি অবজারভেশন হচ্ছে যে এটি আসলে এই দায়টি রাজনৈতিক দলগুলোকে অনেকটাই নিতে হবে। এবং এই কারণে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর অন্যতম একটি সংস্কার হওয়া উচিত, ওয়েস্টের মতো করে তাদের একটি ওপেন ফান্ড থাকবে, যেই ফান্ডে দেশ এবং দেশের বাইরে যাদের তারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা সেখানে ডোনেট করবে। এই ডোনেটের একদম ক্লিয়ার একটি হিসাব সবার কাছে থাকবে এবং সেখান থেকে তারা তাদের রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট অংশ তাদের মাসিক ব্যয় পরিচালনের জন্য তারা তাদের জায়গা থেকে তাদেরকে দিবে। ফলে অন্তত এই জায়গাটিতে বিভিন্ন সিন্ডিকেট বলি বা বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক নেতাকর্মীগুলো যেভাবে অর্থগুলো আদায় করে নেয়, এই অর্থগুলো কোথা থেকে আসে? এই সিন্ডিকেটটা কাকে জিম্মি করে টাকাগুলো নেয়? এই যে চাঁদাবাজি নেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, কার থেকে চাঁদাবাজি করা হচ্ছে? সবকিছু কিছু কিন্তু দিন শেষে সাধারণ মানুষের উপর দিয়ে যায়। সেই জায়গায় আমি আমার জায়গা থেকে মনে করি একটি অন্তর্বর্তীকালীন সরকার, কিছু সমন্বয় কিংবা যে কোনো নির্বাচিত সরকারই আসুক না কেন, যদি এই নির্দিষ্ট ফিনান্সিয়াল সিকিউরিটি রাজনৈতিক নেতাকর্মীদের নিশ্চিত না করা হয়, তাহলে এই ব্যবস্থাগুলো এত সহজে শেষ হয়ে যাবে না। এই যে চাঁদাবাজি গুলো, সিন্ডিকেট গুলো, এবং দিন শেষে এগুলোর দায় কিন্তু পরোক্ষভাবে সরকারের উপরে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি এগুলোর পিছনে জড়িত করা। এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যেহেতু 3 জন প্রতিনিধি সেখানে আছে, আমরা জেনেছি যে যখন এই সিন্ডিকেট গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাওয়া হচ্ছে তখন বিভিন্ন রাজনৈতিক সুপারিশ আসছে এবং এই রাজনৈতিক সুপারিশগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে তখন এগুলো বন্ধ করা কঠিন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে এই যে আপনি রাজনৈতিক দ্বন্দ্ব বলছেন, আমি সামগ্রিক এই বিষয়টি বললাম। এবং এই স্বার্থের দ্বন্দ্বগুলোই হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে, সভাপতি সেক্রেটারি গ্রুপ, বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রুপ, বিভিন্ন প্রভাব রাখা গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপের মধ্যে স্বার্থের দ্বন্দ্বগুলো হচ্ছে, যেগুলো নিয়ে সংঘর্ষ হচ্ছে। এটি ছিল আমার প্রথম জায়গাটি, আপনি যে জায়গাটি নিয়ে প্রশ্ন করেছিলেন। আমি যদি দ্বিতীয় জায়গাটি আসি, আপনি যদি আমাকে একটু মনে করিয়ে দেন যে দ্বিতীয় জায়গাটি আসলে কোন জায়গাটিতে ছিল। দ্বিতীয় ছিল যে তিতুমির কলেজে ছাত্রদের আন্দোলন জি। ছিল, আহ, আশুলিয়ার গার্মেন্টসও আগুন, এটাও ছিল যে জি, কেন আমি শ্রমিকরা যদি আগুন প্রথমে দিল নিজেদের কর্মক্ষেত্রে।
তিতুমির কলেজের বিষয়টি নিয়ে যদি প্রথমে আমি আমার জায়গা থেকে বলি, প্রথমে দেখুন, আমি প্রথমে এই অবদানটি স্বীকার করে নিই যে তিতুমির কলেজের যারা আমাদের সহযোদ্ধা রয়েছে, তারা কিন্তু এই অভ্যুত্থানে ওই মহাখালী কিংবা বাড্ডারামপুরা এলাকায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই অভ্যুত্থানে। প্রথম কথা হচ্ছে, আমরা যেমন ভালোটিকে ভালো বলবো, আবার যেকোনো একটি বিষয় যেটি সমালোচনার যোগ্য, যেটি খারাপ, সেটিকে খারাপ বলার মতো আমাদের ওই বোল্ডনেস এবং সৎ সাহসটা অবশ্যই থাকতে হবে। তারা তাদের জায়গা থেকে একটি, তাদের যে তিতুমির কলেজ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন, এবং এটি ৭ কলেজ এর অধীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের অধীনও ছিল। এটিকে তারা তাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় চায়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন এরকম একটি কলেজকে, যেখানে অনার্স, গ্র্যাজুয়েশন, অনার্স, মাস্টার্স করা যায়, এমন একটি কলেজকে আমি যখন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব, সেটি কিন্তু আসলে একটি, আমার মনে হয় ধাপে ধাপে এই বিষয়টির আগে কতটুকু বাস্তবায়নযোগ্য এবং কতটুকু প্রাসঙ্গিক এবং হলে কোন পদ্ধতিতে হবে, এই বিষয়টি পর্যালোচনা করার একটি বিষয় রয়েছে। এই বিষয়টি আসলে আমি রাজপথে কোনো একটি নির্দিষ্ট হোক সরকার কিংবা নির্দিষ্ট কোনো একটি আহ অংশীদার বা স্টেক হোল্ডার, তাকে আমি বাধ্য করে আমি দাবিটি আদায় করে নিলাম, এটি আসলে আমার জায়গা থেকে মনে করি আমি, এটি কোনো যৌক্তিক পথ নয়। সেই জায়গা থেকে তারা তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেই পারে। সেটি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে মানে সরাসরি গিয়ে বাধা দিতে পারি না। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, এই আন্দোলনটা কোন মাধ্যমে হচ্ছে, এই আন্দোলনটা কি প্রক্রিয়া হচ্ছে, এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যখন তাদের কলেজে গিয়েছিলাম, তারা তখন এই দাবিটি জানিয়েছিল। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি, আপনাদের যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আমরা সবসময় থাকবো, প্রয়োজনে আপনাদের সাথে রাজপথেও থাকবো। কিন্তু গতকালকে যে ঘটনাটি আমরা গতকালকে ঘটনাটি দেখেছি যে তারা তিতুমির কলেজে যেটি করেছে, যে মহাখালী যে রেল লাইন ছিল, সেই রেল লাইনের এই ব্লক করে ফেলেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, আমি যখন মহাখালীর ওই রেল লাইনটি ব্লক করব, কমলাপুরের সাথে পুরো বাংলাদেশের রেল যোগাযোগ যে ব্যবস্থা, সেটি বন্ধ হয়ে যাবে। এখন পুরো বাংলাদেশের মানুষকে আমি ভোগান্তিতে রেখে, আমরা যারা ২৪-এর অভ্যুত্থানের যোদ্ধা, আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের দেশ সংস্কার করতে হবে, দেশকে দ্রুতগতিতে কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে যদি আমি পুরো বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা, যেটির উপরে দেশের হাজার হাজার মানুষ নির্ভরশীল, সেটিকে বন্ধ করে দেই, তখন কিন্তু পুরো বাংলাদেশের মানুষকে আমি একটা ভোগান্তিতে ফেলছি। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সেটি বন্ধ করেছি। এখন যখন আমার একটি রেল সেই জায়গা দিয়ে যাচ্ছে, তাদের কথা হচ্ছে যে তারা রেল লাইনটিকে আটকে রেখেছিল। তাদের জায়গা থেকে হচ্ছে, কেন রেলগুলো দাঁড়িয়ে যাচ্ছে না? রেল লাইনের জায়গা থেকে বক্তব্যটি হচ্ছে এরকম, যে তখন যাওয়ার মতো তাদের মনে হচ্ছে অবস্থা ছিল, তারা সেই জায়গাটি দিয়ে যাচ্ছিল। দুটির যেটিই হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার একটি রেল লাইন দিয়ে যখন রেলটি যাচ্ছে, আমি কিভাবে তার পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে কতিপয় সদস্য, আমি কখনো বলছি না যারা ওখানে আন্দোলন করছিল সকলেই এটি করেছে। আমরা দেখেছি কতিপয় সেখানে, আমরা জানি না, এখন আমরা সন্দেহ আছে যে তারা কি আসলেই তিতুমির কলেজ শিক্ষার্থী, নাকি শিক্ষার্থীকে সমর্থনের ছদ্মবেশে কিছু সেখানে আসলে দুষ্কৃতিকারী ছিল, কিছু সন্ত্রাসী ছিল। সেই জায়গায় তারা যে কাজটি করেছে, তারা রেলের উপরে তারা সেখানে ইট পাটকেল ছুঁড়েছে। আমরা দেখেছি কিভাবে একটি শিশু রক্তাক্ত হয়েছে, আমার একজন মা, একজন বোন রক্তাক্ত হয়েছে, আমার একজন ভাই, একজন বাবা রক্তাক্ত হয়েছে। মানে একজন সুস্থ, বিবেকবোধ সম্পন্ন শিক্ষার্থী কিভাবে এটি করতে পারে, আমরা মানে আমাদের জায়গা থেকে হতভম্ব হয়ে গেছি। আমরা পরে বিভিন্নভাবে খতিয়ে দেখেছি যে যারা তখন, এটি আসলে শুনতে কেমন দেখায় যে সব জায়গায় আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের খুঁজছি, কিন্তু বাস্তবতা এটি, ওই আন্দোলনে কিছু মানুষ যারা এই আন্দোলনটিকে ইনফ্লুয়েন্স করেছে ভিন্নভাবে। দেখুন, আমি একটি আন্দোলনকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি, নেগেটিভলি ইনফ্লুয়েন্স করতে পারি। সেখানে ইনফ্লুয়েন্সে কিন্তু আমি এমন অনেককেই দেখেছি যারা ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। সেটিকেও যদি আমি একপাশেও রাখি, আমি দুঃখিত আসলে, সেটিকেও যদি আমি একপাশে রাখি, সেই জায়গাও আমি দেখতে পাবো পুরো তিতুমির কলেজে যারা আন্দোলন করেছিল তারা একসাথে এটি করেনি। সেখানে যদি আন্দোলন করে থাকে ৫০০ শিক্ষার্থী, সেই জায়গায় এই ঘটনাটি ঘটিয়েছে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী। আমি কখনো ওই ৫০০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে যেমন যাব না, আমি আমার বিবেকবোধের জায়গা থেকে যে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী একটি চলন্ত ট্রেনের যাত্রীদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে তাদেরকে রক্তাক্ত করেছে, আমি কোনোদিনও
তাদের পক্ষে যেতে পারি না। আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবে তাদের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করি যারা এই ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট। এবং আমি মনে করি এটি পুরো বাংলাদেশের কাছে তিতুমির কলেজ সম্পর্কে একটি নেতিবাচক এবং খারাপ ধারণা নিয়ে গিয়েছে, এবং তিতুমির কলেজের অন্যান্য যারা শিক্ষার্থী ছিল তাদের বরং এই বিষয়টিতে সমর্থন করা উচিত যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদেরও তাদের তদন্ত সাপেক্ষে অবশ্যই বিচার হওয়া উচিত। আমি আমার জায়গা থেকে গতকালকের ঘটনায় এই জিনিসটি মনে করি। এবার আমি যদি আপনার তৃতীয় ঘটনাটিতে আসি, যেটি হচ্ছে শ্রমিক অসন্তোষ, গার্মেন্টসে আগুন দেওয়া, এরকম বেশ কিছু ঘটনা হচ্ছে। এই ঘটনাগুলোর অনেকগুলো কনসিকুয়েন্স রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেমন সরকারের গঠনমূলক কড়া সমালোচনা করি, আবার আরেকটি বিষয় আমাদের অবজার্ভ করতে হবে, যেই বিষয়গুলোতে যতটা না সরকারের কিংবা সংশ্লিষ্ট অনেকের দায় রয়েছে, তার চেয়ে অনেক বেশি দায় রয়েছে এখানে অনেকগুলো স্টেক হোল্ডারের। আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি, আমরা দেখছি অনেক জায়গায় যারা গার্মেন্টস এর মালিক রয়েছে তারা তাদের জায়গা থেকে কি করছে, বেতন দিতে পারছে না। বেতন দিতে না পারার কারণে অনেক শ্রমিক তাদের জায়গা থেকে রাস্তায় নেমে আসছে। এখানে আবার আমি কয়েকটি পার্সপেক্টিভ এখানে বলবো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল। এটি হচ্ছে আমার অবজারভেশন থেকে। প্রথমটি হচ্ছে এই বেতনটি আসলে কেন দিতে পারছে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে। একটি ক্ষেত্রে বিষয়টি এরকম যে অনেককে বলা হচ্ছে, তারা অনেককে এটা সত্য যে সরাসরি তারা আওয়ামী লীগের সাথে তাদের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা তাদের জায়গা থেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে দেশের বাইরে, এবং এই ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে ওই যে যেভাবে তাদের গার্মেন্টসটি রান করা সেটি করতে পারছে না। এটি একটি অ্যাঙ্গেল। আরেকটি অ্যাঙ্গেল হচ্ছে অনেককে তারা তাদের জায়গায় নিউট্রাল ছিল। দেখুন, তারা যখন গার্মেন্টস ব্যবসায়ী, তাদের সাথে সরকারের নরমালি ভালো সম্পর্ক থাকা আর তোষামোদী করার মধ্যে পার্থক্য আছে। ধরুন তাদের জায়গা থেকে তাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরও তাদেরকে এখনো সরকারের তোষামোদকারী হিসেবে একটি নির্দিষ্ট পক্ষ, এটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার না, ওই নির্দিষ্ট অঞ্চলের যারা একদম অথরাইজড আমাদের যারা কমিটি রয়েছে সমন্বয়কারী, তারাও না। নির্দিষ্ট নতুন একটি গোষ্ঠী তাদেরকে তাদের জায়গা থেকে এই ট্যাগটি দিচ্ছে যে তারা আওয়ামী লীগের দোসর ছিল। এই ট্যাগটি দেওয়ার কারণে তারা তাদের জায়গা থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তারা ঠিকমতো গার্মেন্টসটি রান করতে পারছে না। আবার আরেকটি অ্যাঙ্গেল আমরা আমাদের জায়গা থেকে দেখছি, অনেক গোষ্ঠী বা ব্যক্তি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, খুনের মামলা দিচ্ছে। এই মামলাটি একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে দিচ্ছে, দিয়ে তাদের কাছে বিভিন্ন বড় অঙ্কের কোটি কোটি টাকা চাঁদা দাবি করছে। এখন একজন গার্মেন্টস মালিক যখন দেখছে যে যেই টাকা আমার প্রতি মাসে এখানে চাঁদা দিতে হবে, সেই টাকা চাঁদা দিয়ে আমার গার্মেন্টস চালানো সম্ভব না, বরং আমার লসের দিকে যেতে হবে, তখন ওই গার্মেন্টস এর যে মালিক তিনি ওই গার্মেন্টসটি তার জায়গা থেকে রেখে দেশের বাইরে, তাদের কাছে মনে হচ্ছে আমার যদি কিছু টাকা বা কিছু কোটি টাকা ক্ষতি হয়ে যায়, আমার এবং আমার পরিবারের নিরাপত্তা আগে, জীবন বাঁচানো আগে, তারা তাদের জায়গা থেকে ওই খুনের মিথ্যা মামলার ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এবং তাদের যে গার্মেন্টসটি সেটি পড়ে থাকছে। সেই জায়গায় তাদের যেমন গার্মেন্টস রান করছে না, তাদের গার্মেন্টস এর যারা কর্মী তারা তাদের জায়গা থেকে কাজে আসতে পারছে না, বেতন পাচ্ছে না, তারা তাদের জায়গা থেকে রাস্তায় নামছে। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, এই যে আমার গার্মেন্টস গুলো রয়েছে, এই গার্মেন্টস গুলোতে এখন যেটি হচ্ছে যে নির্দিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের জায়গা থেকে সেটি নতুন করে দখলে নেওয়ার চেষ্টা করছে। একটি হচ্ছে চাঁদাবাজি, সেটি একটি ভিন্ন বিষয়। আরেকটি হচ্ছে বিভিন্ন ভাবে ট্যাগ দিয়ে বা চাপ প্রয়োগ করে তারা গার্মেন্টসটির মালিক সেজে যাওয়ার চেষ্টা করছে, এবং সেই জায়গা থেকে জানের ভয় নিয়ে আসলে অনেক মালিককে দেশে কিংবা দেশের বাইরে চলে যেতে হচ্ছে। এখন এখানে যখন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী বলি বা বিভিন্ন গোষ্ঠী বলি মালিক বলে যাওয়ার চেষ্টা করছে, তখন যেটি হচ্ছে তাদের দুই পক্ষের মধ্যে সমঝোতা যদি না আসতে পারে তারা, সেখানে অন্তর্দ্বন্দ্ব শুরু হচ্ছে। এবং যখন এই অন্তর্দ্বন্দ্বটি শুরু হচ্ছে, তখন কিন্তু কর্মীগুলোর বেতন থেকে শুরু করে সার্বিক বিষয় তাদের অনিশ্চয়তার মধ্যে পড়ছে, তারা রাস্তায় নেমে আসছে। এটি একটি অ্যাঙ্গেল। এখানে আসলে অ্যাঙ্গেলের শেষ নেই। আমি আপনাকে আরেকটি এখানে ইনসাইট দিই। আরেকটি ইনসাইট যেটি হচ্ছে সেটি হচ্ছে এটি চক্রান্ত করেই করা হচ্ছে একেবারে। আওয়ামী লীগ এবং তাদের অনেক দোসররা রয়েছে যারা এই গার্মেন্টস বিভিন্নভাবে পরিচালনা করত। তারা আওয়ামী লীগের তোষামোদী করত ব্যাকডোর দিয়ে, তারা আওয়ামী লীগের তোষামোদী করত অন্ধকার দিয়ে, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের সুবিধা নিত পিছন থেকে। এই লোকগুলো এখনো
পিছন থেকে বিভিন্ন কলকাঠি নাড়ছে সার্বিক বিষয়টিকে অস্থিতিশীল করার জন্য। তারা একদিক দিয়ে যে গার্মেন্টস এর কর্মী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে বেতনের জন্য 6 মাস পর পর উস্কে দিচ্ছে। এটি সত্য যে গার্মেন্টস কর্মীদের আমাদের একটি নির্দিষ্ট যৌক্তিক বেতন কাঠামো থাকা দরকার, কিন্তু এটিও তো সত্য আমি যদি 6 মাস 3 মাস পর পর গার্মেন্টস এর মালিককে বেতন বাড়ানোর জন্য চাপ দিতে থাকি, একজন গার্মেন্টস মালিকের পক্ষে এই সামগ্রিক বিষয়টিকে ডিল করাও তো এত সহজ নয়। চাপ চাপ প্রয়োগ করে যদি আমরা সকল বিষয়গুলো এভাবে আদায় করতে চাই সুষ্ঠু প্রক্রিয়ার বাইরে গিয়ে, একজন গার্মেন্টস মালিকের পক্ষেও এই বিষয়টি আসলে সামগ্রিক বিষয়টিকে মানে স্থিতিশীল অবস্থায় রাখা এবং পরিচালনা করা তার জায়গা থেকে এত সহজ নয়। সেই জায়গা থেকে এই সামগ্রিক গার্মেন্টস যে সাইটটিকে এটিকে অস্থিতিশীল করারও একটি গোষ্ঠী চক্রান্ত করছে, এবং এটি যদি করতে পারে তারা রাষ্ট্রকে স্থিতিশীল অবস্থায় আসার যে একটি প্রক্রিয়া সেই জায়গায় বাধাগ্রস্ত করতে পারবে। সেই জায়গায় তারা আওয়ামী লীগের দোসর হয়ে বিভিন্নভাবে দেশ এবং দেশের বাইরে এই জিনিসটি দেখাতে পারবে যে দেখুন আওয়ামী লীগকে এই বাংলাদেশে পতন ঘটানো হয়েছে, খুনি খুনি শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু যারা এই কাজটি করেছে তারা আসলে এখন ঠিকমতো দেশ চালাতে পারছে না, বরং দেশ এখন আগের চেয়ে বেশি অস্থিতিশীল রয়েছে। এই চিত্রটি তারা দেশে এবং দেশের বাইরে দেখাতে চায়। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আপনি দেখবেন গাজীপুর সাভার এলাকায় বিভিন্ন সময় 20 জন 30 জন 40 জন 50 জন গার্মেন্টস কর্মী রাস্তার সামনে দাঁড়িয়ে রাস্তাকে ব্লক করে রয়েছে। একটা গার্মেন্টস কোনোদিন 20 30 50 জন মানুষ বা হচ্ছে আমার কর্মী নিয়ে চলে? একটা গার্মেন্টস তো আমার হাজার হাজার কর্মী থাকে। সেই জায়গা থেকে আমার জায়গা থেকে মনে হয় যে এটি আবার একটা ইনসাইট হচ্ছে, এটা কিছুটা চক্রান্তের অংশ বটে। তবে এবার আমি সরকারের একটু গঠনমূলক একটা সমালোচনা করি। সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে এমন অনেক গার্মেন্টস রয়েছে যেই গার্মেন্টস একই সাথে 30,000 40,000 50,000 এমনকি 70 80 হাজার কর্মীও রয়েছে। আমরা দেখেছি যে বেক্সিমকোর যে গার্মেন্টস রয়েছে সেখানে 70 80 হাজার সেখানে আমাদের কর্মী রয়েছে। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমার যখন এত হাজার মানুষ একটি গার্মেন্টস এর উপর নির্ভর, আমি বেক্সিমকোর যে এসব দাড়িওয়ালা যে পীর তাদেরকে তাদের অপকর্মের জন্য গ্রেফতার করবো, এটি ঠিক আছে, কিন্তু এর কারণে ওই গার্মেন্টস গুলো যেন বন্ধ না হয়ে যায়। এত বড় একটি গার্মেন্ট বন্ধ হওয়া মানে কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি নেতিবাচক প্রভাব ফেলা, এবং এতগুলো মানুষের যে জীবন এবং পরিবার সেগুলোতেও ব্যাঘাত ঘটানো, তাদের জীবন ধারণে। হঠাৎ করে এতগুলো মানুষ কোথায় যাবে, কোথায় তারা চাকরিটি পাবে? সেই জায়গা থেকে আমার মনে হয় সরকারের এরকম একদম দায়িত্ব নিয়ে কিছু কমিশন গঠন করে দেয়া, কিছু নির্দিষ্ট যারা এক্সপার্ট রয়েছে তাদের সমন্বয়ে এরকম বড় বড় গার্মেন্টস গুলোর দায়িত্ব কিছু নির্দিষ্ট ব্যক্তিকে দেয়া, যারা এই গার্মেন্টসটি সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এবং এই গার্মেন্টসটিতে যেন এরকম কোনো অসন্তোষ কিংবা বেতন না দিতে পারে এরকম ঘটনা তৈরি না হয়, ডিল ক্যান্সেল হয়ে যাওয়া এরকম ঘটনা না হয়। কারণ এগুলো যেমন আমার হাজার হাজার পরিবারের চলার জীবন ধারণের সাথে সম্পৃক্ত, আমার দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। এই ক্ষেত্রে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের আরো বেশি তাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীলতার সাথে দায়িত্বগুলো পালন করা উচিত, যেই জায়গায় আমরা সেভাবে আমাদের জায়গা থেকে অ্যাক্টিভ কোনো পদক্ষেপ এখন পর্যন্ত ওইভাবে দেখতে পাইনি। আচ্ছা, সার্জিস, একটা ব্যাপার সংক্ষেপে বলবেন এটা নিয়ে। গার্মেন্টস এর বিষয়ে আপনি যে ডিটেইল আলোচনা করছেন আমি মনে করি দর্শক বুঝতে পারছে। আরেকটা বিষয় দেখলাম বিএনপি নেতা বললেন যে এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, তারা অন্য কোনো কাজ করবে, সংস্কার করবে বা লম্বা সময় ক্ষমতায় বসে থাকবে। আমার প্রশ্ন হলো 15 বছর তো শেখ হাসিনা নিজেই ম্যান্ডেট ছাড়া ক্ষমতা ছিলেন বিনা ভোটে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু একটা বিষয় বারবার আসে কি জানেন, আমরা সরকারকে বা সরকার রাজনৈতিক দলগুলোকে যতই অভিযোগ করুক, অভিযোগ দেখ, কিন্তু বর্তমান যে ইউনূস সরকার, এনজিও সরকার বলে অনেকে এটাকে, তারা কি সেইভাবে যে উপদেষ্টাদের বসিয়েছে সাকসেস কিছু করতে পেরেছে এই 100 দিনের পর? আপনার মূল্যায়ন কি? দেখেন ফারুকীকে নিয়ে সারা বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়ছে, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে, মানুষের পারসেপশন বুঝতে পারছেন সরকার কিচ্ছু করছে না। এবং এই উপদেষ্টা নিয়োগ নিয়ে আজকে কেন সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে? কেন বলা হচ্ছে দুটো পত্রিকার কথা বারবার, যে দুটো পত্রিকায় নির্ধারণ করে কে হবে আগামী দিনের উপদেষ্টা? তো সরকার কি জনগণের সাথে আছে নাকি কোন একটা এনজিও বা কোন একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গেছে? এটা তো সরকারকে জনগণের কাছে উত্তর দিতে হবে। আপনি কি বলবেন?
প্রথম কথা, কেউ কেউ যে একটা, আমার মনে হয় একদম অবিবেচকের মতো একটি কথা বলে থাকে, সেটি হচ্ছে এই সরকারের এই সংস্কারগুলোর করার ম্যান্ডেট আছে কিনা। আমার কাছে মনে হয় এর চেয়ে বেশি অবিবেচকের মতো এবং অবিবেচনা প্রসূত কোনো কথা হতে পারে না। একটি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসে, সেই সরকারটি নির্বাচনের মধ্য দিয়ে আসে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, বিগত 16 বছরে যেই খুনি হাসিনা ম্যান্ডেট ছাড়া বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিল এবং রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করেও তাকে সরাতে ব্যর্থ হয়েছে, এরপরে পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে 2,000-এরও অধিক জীবন দিয়ে, অর্ধ লক্ষ মানুষ তাদের রক্ত দিয়ে এই সরকারকে তার ক্ষমতায় বসিয়েছে। এত সহজ কথা নয়। 1971-এর পরে, 1971-এর মুক্তিযুদ্ধের পরে এত বড় ইতিহাস, এত বড় ইভেন্ট বাংলাদেশের ইতিহাসে হয়নি। সেই জায়গায় এর চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছু হতে পারে না। তাই ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা অবান্তর কিছু, অবান্তরের চেয়েও বেশি কিছু আসলে আমার জায়গা থেকে মনে হয়। কিন্তু আরেকটি কথা, যেটি আপনি বললেন যে 100 দিনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম, সেই জায়গায় প্রত্যাশা অনুযায়ী পেয়েছে কিনা। একদম স্পষ্ট করে বলি, আমাদের প্রত্যাশা যতটুকু ছিল ততটুকু পূরণ হয়নি। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে উপদেষ্টা পরিষদে এখন, আসলে সত্যি কথা বলতে আমরা যেহেতু নির্দলীয় মানুষগুলোকে আমাদের জায়গা থেকে সেই জায়গায় দেখতে চেয়েছি, আমি প্রথমে একটি জিনিস স্পষ্ট করি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমেও যারা উপদেষ্টা হিসেবে এসেছিলেন, প্রধান উপদেষ্টা যিনি হবেন এই বিষয়ে ছাত্ররা একমত ছিল। কিন্তু এরপরে উপদেষ্টা যারা হবেন এই বিষয়ে ছাত্রদের যেমন মতামত ছিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মতামত ছিল, সুশীল সমাজের মতামত ছিল, বুদ্ধিজীবী সমাজের মতামত ছিল, এখানে বাংলাদেশ সেনাবাহিনীরও একটি মতামতের বিষয় ছিল। এই জায়গায় সামগ্রিকভাবে তাদের ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা, সকল বিষয়গুলো দেখে এই জায়গায় উপদেষ্টা পরিষদটি নির্ধারণ করা হয়েছিল। এবং পরবর্তীতে যারা এই উপদেষ্টা পদে এসেছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করেছে যে সরকারের সাথে আমাদের এই প্ল্যাটফর্মের একটি দূরত্ব থাকা উচিত এবং এই কাজটি সরকারের। এবং পরের ধাপে সর্বশেষ যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে এবং যাদেরকে নিয়ে প্রশ্নটি এসেছে, আমরা মনে করি এটি সরকারের একটি ব্যর্থতা যে তারা এমন একজন উপদেষ্টাকে এক বা একাধিক জনকে নিয়ে এসেছে যাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রশ্ন তুলেছে। এবং আমি আমার জায়গা থেকে মনে করি যে প্রথমে আমরা নির্দলীয় মানুষ দেখতে গিয়ে অনেকজন মানুষকে হয়তো উপদেষ্টা পরিষদে যারা এসেছিল তাদেরকে নিয়ে সেই জায়গায় সেভাবে প্রশ্নটি করিনি, কিন্তু এখন আমরা প্রশ্নটি করতে চাই ঠিক এই কারণে, কারণ তাদের যতটুকু অ্যাক্টিভলি দায়িত্ব পালন করার কথা ছিল, তাদের যতটুকু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ানোর কথা ছিল মানুষের স্বার্থে, ততটুকু তারা করতে পারেনি। তারা আসলে ওই 5 বছরের গতানুগতিক সরকারের যে স্পিড, ওই স্পিড নিয়ে অনেকে কাজ করেছে। অনেকের স্পিড এর চেয়েও স্লো ছিল। কেন স্লো ছিল? কারণ তারা এই জায়গাটির এক্সপার্ট নয়। কেন স্লো ছিল? কারণ এই রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে ডিল করতে হয়, আমলাতন্ত্রকে কিভাবে ডিল করতে হয়, এই জায়গাটুকুতে তারা এক্সপার্ট ছিল না। তারা বিষয়গুলো বুঝছে, ফ্যাক্ট চেক করছে, তারপর ডিসিশন নিচ্ছে। ফলে 5 বছরের একটি সরকার যতটুকু স্পিডে কাজটি করে, তাদের স্পিড অনেকের, কয়েকজনের এক্ষেত্রে আমরা দেখেছি স্লো ছিল এক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার, নরমালি একটি গতানুগতিক সরকার 5 বছরে যে কাজ করবে, এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 বছর সে কাজ করা উচিত, 1 বছরে সেই কাজ করা উচিত। সেই জায়গায় অনেকেরই, আমাদের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে সেই জায়গায় তাদের এই স্পিডটি তুলনামূলক অনেক কম ছিল এবং প্রত্যাশা অনুযায়ী যতটুকু আমরা আমাদের জায়গা থেকে তাদের অ্যাক্টিভনেস প্রত্যাশা করেছিলাম, আমরা ততটুকু দেখতে পাইনি। এটি আমাদের স্বীকার করতে কোনো বিন্দুমাত্র এখানে দ্বিধা থাকবে না। আপনি ফারুকের বিষয়টা হয়তো ভুলে গেছেন। ফারুককে নিয়ে এত আলোচনা, এত কথা, এত সমালোচনা, তারপরে তাকে স্টিল বসিয়ে রাখা হয়েছে, অথচ বহু যোগ্য মানুষ। আমি একটু প্রশ্নটা শেষ করি। ধরেন রাজমিস্ত্রি একটা বিল্ডিং বানাবে, তাকে সময় দেওয়া হয়েছে 1 মাস। বিল্ডিংটা সে 1 মাসে বানাতে পারবে, কতটুকু সফলভাবে বানাতে পারবে, সেই রাজমিস্ত্রির প্রধান ব্যক্তির দায়িত্ব হবে তার সকল মিস্ত্রিদেরকে নিয়ে যুগালি আরো যেটা যেটা বলে যোগ্য লোকদেরকে বসে বিল্ডিংটাকে সম্পূর্ণ করা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রথম পরীক্ষায় ব্যর্থ আমার দৃষ্টিতে। কারণটা কি?
তিনি যাদেরকে বসিয়েছেন উল্লেখযোগ্য 4-5 জন ছাড়া বাকি কারো রাষ্ট্র পরিচালনায় সেই অর্থে বড় কোনো অভিজ্ঞতা নেই। পাশাপাশি এরা খুবই বয়স্ক লোক। 3 নাম্বার, এই 100 দিন এদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি খুবই স্লো, শুধু স্লো না, খুবই স্লো। এর আগের সময়গুলোতে বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকার এসেছিল 3 মাসের মধ্যে তারা অনেক কিছু পরিবর্তন করেছে। ইভেন এমনও হয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর লতিফুর রহমান তিনি চিফ অ্যাডভাইজার হয়েছিলেন, 3 মাসের মধ্যে শেখ হাসিনার সকল প্রশাসনিক সিস্টেম তিনি ভেঙে ফেলেছিলেন এবং নির্বাচন হয়েছিল। পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছিল। আপনাদের হয়তোবা তখন আর ছোট কিছুটা হলেও আপনাদের মনে থাকার কথা। কিন্তু ডক্টর ইউনূসের কার্যক্রম দেখে মনে হচ্ছে তিনি একটা লম্বা টাইম থাকতে যাচ্ছেন বলে খুব ধীরে কাজ করছেন। যুবকদের আরো বেশি বেশি উপদেষ্টা মন্ডলীতে আনা, আরো অ্যাক্টিভ লোকদের আনা, আরো বেশি দ্রুত কাজ করার মতো লোকদের আনা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তো বিষয়টা হলো ইউনূস সরকার কিন্তু বাংলাদেশের মানুষের লাস্ট ভরসা, ভরসা শব্দটা বলা উচিত না মুসলমানদের, আমাদের লাস্ট স্টেশন। তিনি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। একটু জানতে চাই এই বিষয়গুলোর সঙ্গে এটাও বলবেন, আপনারা ছাত্ররা যে সরকার নিজেরাই গঠন করেছেন সেই সরকার কি আপনাদের কথা শুনছে? আপনার কি মনে হচ্ছে এখন? আর প্রথম কথা, আপনি যদি ফারুকের বিষয়টি নিয়ে বলেন, আমরা ফারুকের বিষয়টি তখনই জেনেছি যখন পুরো বাংলাদেশ জেনেছে। কারণ আমরা চাইনি যে, যেহেতু একটি আমার নির্বাচন, আমার এখানে একটি আমার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ওই দক্ষতাটুকু দেখাবে যে তারা এমন একজন উপদেষ্টা নিয়ে আসবে যিনি সর্বজন গৃহীত হবে এবং যিনি ওই বিষয়ে ওইটুকু তার যোগ্যতা এবং দক্ষতা থাকবে। কিন্তু যখন আমরা ফারুকের মতো যারা হচ্ছে সফট ভাবে বিগত 16 বছরে তাদের জায়গা থেকে একটি লাইন লেখার মাধ্যমে হোক, ফেসবুকের একটি ক্যাপশন দিয়ে হোক, একটি ছবি আপলোড দিয়ে হোক সরকারকে সমর্থন জানিয়ে এসেছে, তাদের একজন ফারুকী সাহেবকে ফারুকীকে যখন আমরা ওই জায়গায় উপদেষ্টা পরিষদে দেখি, তখন আসলে আমরা মর্মাহত হই, ব্যথিত হই, আমরা সাথে সাথে সেখানে প্রতিবাদ জানাই। এবং এই প্রতিবাদটি কিন্তু রাস্তায় নেমেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিতে আসলে সরকারকে সর্বোচ্চটুকু প্রশ্নবিদ্ধ করব যে এই বিষয়টি কিভাবে হয়, কাদের মাধ্যমে হয়, এবং এটি আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আপনি যিনি বললেন যে তিনি আমাদের সর্বশেষ আসা স্টেশন, তিনি এই বিষয়টি জানতেন কিনা, কিংবা জানলেও এটি কিভাবে হলো, এটি আমাদের সকলের প্রশ্ন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে বিষয় হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ওই মুহূর্তে সবচেয়ে সেরা একটি অপশন ছিল। আমরা স্টিল এখনো সেটি মনে করি এবং বিশ্বাস করি। কিন্তু তার জায়গা থেকে আমরা যেটি বলছি যে এনজিও ভিত্তিক সরকার, তার জায়গা থেকে তার সংশ্লিষ্ট এবং তার পছন্দের কিছু মানুষ কিন্তু এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মধ্যে দু একজন এমন রয়েছে যারা এই জায়গায় তাদের দক্ষতার পরিচয় দিতে পারছে, আবার দুই একজন এমনও রয়েছে যারা একদমই দক্ষতার পরিচয় দিতে পারছে না। আমার প্রশ্ন হচ্ছে, আমি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে হোক, আমি পূর্ববর্তী সম্পর্কের জায়গা থেকে হোক, সেই মানুষগুলোকে কেন ওই উপদেষ্টা পরিষদে এখনো রাখবো, যখন আমার দেশ যা প্রত্যাশা করছে, দেশের মানুষ যা প্রত্যাশা করছে, সেই অনুযায়ী আমার এই কাজগুলো কতটা দ্রুত হচ্ছে না। এবং এই কাজগুলো যখন ঠিক মতো প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না, তখন দেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে সেই মানুষগুলোকে সেখানে 3 মাস তো আমার তাদেরকে বিচার করার খারাপ একটা সময় নয়। 3 মাসে যখন আমি তাকে সেভাবে পাচ্ছি না, কেন আমি তাকে সেই জায়গা থেকে সরিয়ে সেই জায়গায় তুলনামূলক যাকে আমার যোগ্য এবং দক্ষ মনে হবে তাদেরকে নিয়ে আসছি না। এবং আমি এই জায়গায় আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা না এই বাংলাদেশে এমন মানুষ 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব মানুষদেরকে আমরা অ্যাডভাইজর প্যানেল মানে কোন অ্যাডভাইজর প্যানেল, একটা মন্ত্রণালয়ে এখন যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা উপদেষ্টা বলছি, তাদেরকে নর্মালি আমরা মন্ত্রী বলি। এই মন্ত্রী বা উপদেষ্টার একটি প্যানেল থাকা উচিত যারা তাদের অ্যাডভাইজরি প্যানেল। এইরকম অ্যাডভাইজরি আরেকটি প্যানেলে আমরা তাদের অংশগ্রহণ দেখতে চাই, আমরা তাদের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। কিন্তু এইরকম সরাসরি যিনি উপদেষ্টা কিংবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, এই জায়গায় না আমরা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব এই মানুষগুলোকে দেখতে চাই না, যারা দিনের একদম সময় নিয়ে 8 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা অফিস টাইম করেন, কারণ বাকি টাইম তাদের শরীরে কুলায় না। আমরা না এমন মানুষদেরকে আর দেখতে চাই না যেই মানুষগুলোকে
মাসের সপ্তাহের 7 দিনের 4 দিন যেমন অফিস করতে পারে, 3 দিন আবার হাসপাতালে দৌড়াইতে হয়, দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে হয়। এই মানুষগুলোকে 60 ঊর্ধ্ব মানুষগুলো এই গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি যারা ইয়াং জেনারেশনের প্রতিনিধিত্ব করে, আমি বাংলাদেশে আমার যে কোনো একটা মন্ত্রণালয়ে ধরুন আমার একজন 70 ঊর্ধ্ব দায়িত্ব পালন করছে, ওই জায়গায় দায়িত্ব পালন করার জন্য 40 থেকে 50 বছর বয়সের মধ্যে একই সাথে যোগ্যতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, ওই স্পিরিটকে ধারণ করে এবং দিন রাত ছুটে বেড়াতে পারবে, 16 থেকে 18 ঘন্টা কাজ করতে পারবে, এরকম অসংখ্য মানুষের অপশন আমি আপনাকে দিতে পারবো। আপনি কেন সেই মানুষগুলোকে বেছে নিচ্ছেন না? দেশে এবং দেশের বাইরে যেই মানুষগুলো এই অভ্যুত্থানের পূর্বে নিজের জীবন বাজি রেখে ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আমরা দেখেছি ভাই, এই 5ই অগস্টের পূর্বে কারা বুক ফুলিয়ে দেশে এবং দেশের বাইরে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছে আমরা খুব ভালো করে দেখেছি। দেশের ভিতরে কয়জন সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরেছে আমাদের খুব ভালো করে জানা আছে। দেশের বাইরের কয়টা প্ল্যাটফর্মে আমরা তখন কথা বলার সুযোগ পেয়েছি আমাদের খুব ভালো করে জানা আছে। এই মানুষগুলো তারা যখন জীবনের বিনিময়ে নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে দেশ থেকে মাতৃভূমি ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিল, এই মানুষগুলোকে কেন আমরা এখন গুরুত্ব দিচ্ছি না? অন্তর্বর্তীকালীন সরকার কেন শুধুমাত্র নিজের গণ্ডির ভিতরে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তাদের লোকগুলো নির্ধারণ করছে? এটি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের কথা হচ্ছে, আমি একজন ব্যক্তি, আমার গণ্ডি কোনোদিন একটি রাষ্ট্রের সব জায়গা হবে না, আমার পরিচিতি রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগের সমান হবে না, প্রত্যেকটি জেলার সমান হবে না। তাই বলে আমি কি রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগকে, জেলাকে এই জায়গায় ইনক্লুড করবো না? আমার তো নিয়ে আসার জন্য অনেক সোর্স রয়েছে। আমি সরকারে যদি থাকি, আমি ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বিভিন্ন জেলার বা বিভাগের যারা যোগ্য এবং দক্ষ, দেশের এবং দেশের বাইরে যারা যোগ্য এবং দক্ষ, তাদেরকে আমি খুঁজে বের করতে পারি। কিন্তু আমি যখন দেখি আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগে এবং আমার 24 জনের মধ্যে 13 জন উপদেষ্টাই হচ্ছে ওই নির্দিষ্ট একটি বিভাগের, এটি হচ্ছে আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে তার সরকারে তিনি জানুক আর না জানুক কিন্তু তার এইটুকু খবর রাখতে হবে তার সরকারের এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ ডিসেন্ট্রালাইজড হয়েছে কিনা। আমার যদি উপদেষ্টা পরিষদই ডিসেন্ট্রালাইজ না হয়, আমার ক্ষমতার এই যে ডিসেন্ট্রালাইজেশন, এটির গল্প দেয়া আসলে এখানে আমাদের একটি সীমাবদ্ধতারই বহিঃপ্রকাশ ঘটায়। আমার একটি রাষ্ট্রের 8টি বিভাগের মধ্যে 3টি বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই, বাকি 3টি বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা। একটি রাষ্ট্রের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, একটি বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা। আমার মনে হয় এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন কিংবা সময়ের প্রয়োজনীয়তা বোঝা, কিংবা যারা তাদের জায়গাগুলোতে এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না তাদেরকে সরিয়ে দেখার মতো কোঅর্ডিনেট দেখানোর জায়গায় তাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে, এবং এটি আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে সমালোচনা করে করতে বিন্দুমাত্র দ্বিধা করব না। আপনার যে বক্তব্যটা এখন আমি পেলাম, আমার কয়েকটা প্রশ্নের উত্তর একসাথে চলে এসছে, এবং আমি মনে করি এ যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বা নেতাদের মধ্যে থেকে সবচাইতে কি বলবো যে শক্ত কথাটি এবং সত্য কথাটি এই মুহূর্তে আপনি বললেন। এবং আমরা খেয়াল করেছি যে পুরো বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে বেশি উপদেষ্টা এসছে। এবং দ্বিতীয় যে কথাটি বললেন, এই দেশে বৃদ্ধরা, অনেক বড় বড় দল, আমি নাম উল্লেখ না করি, তারা কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি। পেরেছে কারা? ছাত্ররা। অর্থাৎ বয়সের লোকগুলো যত অভিজ্ঞই হোক, কাজের ক্ষেত্রে ছাত্রদের গতির সঙ্গে এটার সাথে পারবে না। যেটা বললেন যে 40-45-এর লোকগুলোকে এনে আপনি যে লম্বা সময়, যেমন আমি আপনার উদাহরণটা দিই, আপনি সেদিন আমাকে বললেন সকাল 9টা থেকে আপনাদের কাজ শুরু, তারপর সারা রাত আপনারা, সারা দিন কাজ, সারা রাত কাজ, ঘুমাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা। এটা কি আমাকে দিয়ে আপনি আশা করতে পারবেন? আমি 8 ঘন্টা না ঘুমালে তো আমার শরীরই কাজ করবে না, তাহলে আমার চেয়ে যারা বয়স বেশি তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? সার্জিস, আমরা এখন বিদায় নিতে চাই, যদি আপনি কোনো শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে, তারপর আমরা বিদায় নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আসলে আমি আর কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই। 24-এর এই অভ্যুত্থানের পূর্বে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেই মানুষগুলো জীবন এবং তার পরিবারের
কথা চিন্তা না করে দেশ ত্যাগ করে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে, তার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে। আমি যদি নাম নিয়ে আসতে চাই, আমি আমাদের পিনাকি দাদার নাম বলতে চাই, ইলিয়াস ভাইয়ের নাম বলতে চাই, কনক সারোয়ার ভাইয়ের নাম যদি আমি আমার জায়গা থেকে বলি, আমি আপনার নাম বলতে চাই, এবং আরো বেশ কিছু ভাই রয়েছেন যারা আসলে তখন আমাদেরকে মাহমুদুর জি রহমান সাহেব আছে। জি জি মাহমুদুর রহমান অবশ্যই, হ্যাঁ, যিনি আসলে তাকে দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়েছে সত্য কথা প্রকাশ করার জন্য, মাহমুদুর ভাইকে আমাদের। সেই জায়গা থেকে এরকম আরো বেশ কিছু নাম রয়েছে, আসলে হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসছে না। এই মানুষগুলোকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। কারণ কি, পুরো বাংলাদেশে যারা ছিল তাদের চিন্তা যখন সহমত ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই মানুষগুলোর কথা শুনে আমরা নতুন করে ভাবতে শিখেছি, নতুন করে চিন্তা করতে শিখেছি, নতুন ইনসাইট পেয়েছি এবং নতুন করে সাহস করার, কথা বলার সাহসটুকু পেয়েছি। সেই জায়গা থেকে আপনাকে, আপনার মাধ্যমে আমাদের এই বীর যোদ্ধাদেরকে, যারা দেশের এবং দেশের বাইরে থেকে সরাসরি কিংবা অনলাইনে এই যুদ্ধটি চালিয়ে গিয়েছেন, এবং সবশেষে পুরো বাংলাদেশের মানুষকে যারা ২৪-এর অভ্যুত্থানে রাজপথে নেমেছেন কিংবা আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।